আপনাদের স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। টি-20 বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে এবারে চুলচেরা বিশ্লেষকদের। বাংলাদেশ দল আজকে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে। দল কেমন হয়েছে তা বিশ্লেষণ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন। লিটনকে নিয়ে নির্বাচকেরা চ্যালেঞ্জ নিয়েছেন। বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই নির্বাচকদের জিম্বাবুয়ে সিরিজের দলের বাইরে যাওয়ার সুযোগ কম, যে কারণেই এই দলের টপ অর্ডার নিয়ে কথা বলার সুযোগ থাকছেই না, কারণ জিম্বাবুয়ে সিরিজের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব বেশি রানই করেননি। নির্বাচকেরা লিটন দাসকে নিয়েছে একরকম চ্যালেঞ্জ হিসাবে। ফর্মে না থাকলেও লিটনকে রাখাই আমি তেমন কোনো ভুল খুঁজে পাচ্ছি না। নির্বাচকেরা আশা করছে সে ফর্মে ফিরবে এবং অবশ্যই ফিরবে। এটাকে আমি অবশ্যই ইতিবাচক হিসাবে দেখছি। সাইফুদ্দিনের ব্যাপারটাও বলতে হবে। দলে ভারসাম্য রাখার জন্য তার মতো খেলোয়াড় থাকা দরকার ছিল। সাইফুদ্দিনের কাজটা আরেকজন করতে পারবে না। তার বোলিং সামর্থ্যটা প্রশ্নবিদ্ধই হয়েছে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য, কিন্তু তিনটি ম্যাচ দিয়ে তো কাউকে বিচার করাটা ঠিক হয়নি। নির্বাচকেরা আরেকটু উদার হতে পারতেন, আরেকটু সাহস দেখাতে পারতেন। মিরাজকেও মিস করব, কারণ তার অভিজ্ঞতা প্রচুর। সেই সঙ্গে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এবং ইতিবাচক মানসিকতাও দলের জন্য খুবই জরুরি। তাসকিনকে দলে রাখার বিষয়টা আমার ভালো লেগেছে। সে দলের সঙ্গে আছে, যদি ফিট হয় তাহলে খেলবে, যদি না হয় তাহলে যে বিকল্প সেও দলের সঙ্গে আছে। বিষয়টা একেবারে পরিষ্কার, প্রত্যেকেই জানে কি হলে কি হবে, কোনো লুকোচুরি নেই সেখানে। এ ধরনের পরিষ্কার সিদ্ধান্ত দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা, যে দলে দেওয়া হয়েছে সেটা আমাদের জাতীয় দল। আমরা চাইব এই দলটাই যেন খুব ভালো করে। অনেকে আছে এই দলে যারা একেবারেই পারফর্ম করছে না। বিশ্বকাপ দলে কোনো চমক নাই এবার, এটা বলা যাবে না। দলে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা কম ছিল। ভারতে যেমন খুব অল্প পার্থক্যের কারণে অনেক ভালো খেলোয়াড় সেরা 15তে জায়গা করে নিতে পারেনি। অস্ট্রেলিয়াতেও ঠিক তাই ঘটেছে। বাংলাদেশে তা হয়নি। প্রায় যারা জানাশোনা খেলোয়াড় তাদের মধ্যে থেকেই দল গড়া হয়েছে। শুনতে খারাপ শোনাবে, এই দলে অনেকে আছে যারা পারফর্ম করছে না, এটাই বাস্তবতা। পারফর্ম না করেও অনেকে বিশ্বকাপে যাচ্ছে। ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া কেউই রানে নেই। জিম্বাবুয়ে সিরিজের বোলিংয়ে, ফিল্ডিংয়েও ভালো ছিল না। সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ এ দুজনকে কেন নেওয়া হলো না সে আলোচনা হতেই পারে, তবে সেটাও যে খুব জোর গলায় বলা যাবে তা নয়। তারা খুব ভালো খেলেও দলে নেই, এটাও বলা যাবে না। এই দলটাকে যদি বিশ্বকাপে ভালো কিছু করতে হয় তাহলে অনেক অনেক পরিশ্রম করতে হবে। বিশ্বকাপ দলে তাসকিনকে সহ অধিনায়ক করা হয়েছে, তার জন্য শুভকামনা। সে অনেকদিন জাতীয় দলে খেলছে। দলে সহ অধিনায়ক হওয়ার মতো আর কেউই নেই, তাই তাসকিনকেই দেওয়া হয়েছে। কিন্তু সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অধিনায়ক বা সহ অধিনায়ক নির্বাচন করা হয়নি। এটা নির্বাচক কমিটির দায় নয়, কারণ তারা মাত্রই দায়িত্ব নিয়েছে। দলের নেতৃত্বে আসার জন্য একজন খেলোয়াড়কে যে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় সেটা হয়নি। তাসকিন এর আগে দুর্দান্ত ঢাকার অধিনায়কত্ব করেছে। সেই দলটা মাত্র একটা ম্যাচ জিতেছে, কিন্তু সেই বাংলাদেশ দলের এখন সহ অধিনায়ক। এক্ষেত্রে আরও প্রতিযোগিতা থাকলে আরও ভালো হতো। গত 30শে এপ্রিল আইসিসির টি-20 বিশ্বকাপের প্রাথমিক দল পাঠিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ সাইফুদ্দিনকে রেখেই সে দলটা সাজিয়েছিলেন নির্বাচকেরা। কিন্তু আজ ঘোষিত বিশ্বকাপের সেরা 15 দল বা দুজনেই স্ট্যান্ডবাই তালিকাও নেই সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে 4 ম্যাচ খেলে 8 উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা পর্যন্ত করা হয়নি। সাইফুদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান। জিম্বাবুয়ে সিরিজে 2 ম্যাচ খেলে তানজিম উইকেট নিয়েছে মাত্র একটি। সবশেষ বিপিএলে 11 উইকেট নিয়েছিল তানজিম, যেখানে সাইফুদ্দিনের শিকার 15 উইকেট। তারপরেও কেন বিশ্বকাপের দলে তানজিম, কেন সুযোগ পেল না সাইফুদ্দিন? মিরপুরে দল ঘোষণার সংবাদ সম্মেলন প্রশ্ন বেশি হলো এই প্রসঙ্গে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও দিয়েছেন দুজনের মধ্যে তানজিমকে বেছে নেওয়ার ব্যাখ্যা। সবাই খুব কাছাকাছি লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম 30 তারিখে সেটা আমরা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম। সেখানে দুটো চিন্তা ছিল। আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়ে দল করা, আর একটা ছিল ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররা, যেমন সাইফুদ্দিন কেমন করে তা দেখা। আমাদের যে আস্থার জায়গাটা, সেখানে সাইফুদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল, ওজন্যই ওকে আমরা দলে রেখেছি। ডেথ ওভারে বোলিং সামর্থ্য যে সাইফুদ্দিনের চেয়ে তানজিমকে এগিয়ে রেখেছে সে আভাসও দিয়েছে প্রধান নির্বাচক। সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি, এর একাগ্রতা, মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা তাকে সাইফুদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমরা যে কারণে সাইফুদ্দিনের দিকে তাকিয়েছিলাম, যে ডেথ ওভারে ইয়র্কার করা সেই ঘরোয়া ক্রিকেট যেমন ছিল, তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে, তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। 30 তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে এই জায়গাটাই পরিবর্তন হয়েছে।
এদিকে মাহমুদুল্লাহ মানেই বাংলার সেরা লড়াকু, একরকম যোদ্ধা। মাহমুদুল্লাহ মানেই সেই ফিরে আসার গল্প। মাহমুদুল্লাহ সংবাদ সম্মেলনে এলে হতাশাক্লিষ্ট মুখে স্কটল্যান্ডের কাছে হৃদয় মোচড়ানো হারের ব্যাখ্যা দিতে লাগলেন, যাদের কাছে হেরে 2021 বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহর বিশ্বকাপ শুরু হলো। সেই স্কটিশরাই মাহমুদুল্লাহকে থামিয়ে করলেন জয় উৎসব। গালে হাত দিয়ে স্কটিশ উৎসব থামার অপেক্ষায় থাকা মাহমুদুল্লাহর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হয়েছিল সেই সময়। টি-20 ক্রিকেটে মাহমুদুল্লাহর অতল ডুবতে চলা শুরুতে এই প্রথম। সেই শুরু চূড়ান্ত রূপ পায় 2022 সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপে, যে টুর্নামেন্টের পর থেকে মাহমুদুল্লাহ দল থেকে বাদ পড়েন। 2022 টি-20 বিশ্বকাপেও যে জায়গা হয় না বাংলাদেশ ক্রিকেটার এই ম্যাটাডোরে। এবার মাহমুদুল্লাহ কিছু বলেননি, তবে কাজের কাজ করেছেন, মানে ক্রিকেট ম্যাটাডোরে যেটা করতে হয় সেটি করেছেন। দুর্দান্ত পারফরমেন্স কবর দিয়েছেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার। তার পারফরমেন্স দেখে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সরাসরি বলেছিলেন, টি-20 দলে মাহমুদুল্লাহকে নিয়ে দ্বিতীয়বার ভাববার সুযোগ নেই, অর্থাৎ তিনি এখন দলের অটো চয়েস। 2021 সালে টি-20 বিশ্বকাপের 7 অক্টোবর দিনটি যদি হয় ম্যাটাডোর মাহমুদুল্লাহর মরে যাওয়ার, তাহলে 2024 সালের 31শে জানুয়ারি হলো তার পুনর্জীবন লাভের। এটা অবশ্যই টি-20 ক্রিকেটে। ওয়ানডেতে নতুন শুরু মাহমুদুল্লাহর হয়েছে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ। অষ্টম টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহ যখন টি-20 দল থেকে বাদ পড়েন তখন তার বয়স 37 ছুঁই। এই বয়সে অনেকেই এমনিতে ক্রিকেট ছেড়ে বিশ্রামের জীবন বেছে নেয়, তাই স্বাভাবিকভাবেই মাহমুদুল্লাহর ক্যারিয়ারের এপিটাফ অনেকটা লিখেই ফেলেছিলেন। কিন্তু সাধারণ ক্রিকেট প্রেমিকরা অমন ভাবলে কি হবে? মাহমুদুল্লাহ যে বিশুদ্ধ এক ক্রিকেট ম্যাটাডোর, একজন যোদ্ধা কি কখনো নিজের শেষ কখনো দেখেন? তাই তো মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল টি-20 ক্রিকেটকে বিদায় বলে দিলেও মাহমুদুল্লাহ ছিলেন সোজা হয়ে দাঁড়িয়ে আবার লড়াই করার অপেক্ষায়। টি-20 ক্রিকেটে মাহমুদুল্লাহ বাংলাদেশ দলে যত দিন ব্রত ছিলেন, সেই সময় বাংলাদেশ দল খেলেছে 25টি টি-20। এতটা সময় পার করার পর তিনি আবার টি-20তে ফিরলেন। তার ভিত মাহমুদুল্লাহ গড়ে রেখেছিলেন নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে। সেই অস্ত্র আর অন্য কিছুই নয়, ওয়ানডে ক্রিকেট। 2023 বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ, ব্যর্থ হলেও মাহমুদুল্লাহ ছিল দলের সর্বোচ্চ রান 328 রান, মানে সেই সুযোগটা স্বরূপেই ফিরে পান বাংলাদেশ ক্রিকেটের যোদ্ধা। এরপর আরেকটি প্রশ্ন থেকে গিয়েছিল অনেকের কাছে, ওয়ানডেতে পেরেছে, টি-20 কি পারবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মঞ্চ হিসেবে মাহমুদুল্লাহ বেছে নিয়েছিল বিপিএলে তিনি 237 রান করে সবচেয়ে বেশি রান করেছিলেন। এটিও অনেকের কাছে মুগ্ধ নাও হতে পারে। বিপিএলে পারফরমেন্সের পরই তার টি-20 দলে ফেরা অনেকটা নিশ্চিত হয়ে যায়। বিসিবির কর্মকর্তাদের মুখে মাহমুদুল্লাহ অটো চয়েস শব্দটি আবার উঠে আসে। এরপর আন্তর্জাতিক টি-20 মাহমুদুল্লাহ ফেরেন গত মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। অভিজ্ঞতা এই ক্রিকেটারের ফেরাটাও হয় নায়কোচিত। প্রথম বলেই অ্যাঞ্জেলো মার্টিনকে ছক্কা মেরে সেদিন বাংলাদেশকে জেতাতে না পারলেও তিনি ফিফটি করেছিলেন মাত্র 27 বলে। প্রিয় শ্রোতা, চ্যানেলটি একেবারেই নতুন, সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।